প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। শুক্রবার বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওডিআই অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। ওয়ানডেতে 2 বছরে দলের সেরা ওপেনার সুযোগ পান না একাদশে। সম্মুখে নিয়ে কোন পরিকল্পনা ম্যানেজমেন্টের? প্রথম ওডিআই জিতেই র্যাঙ্কিংয়ের 9-এ বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলে পোক্ত হবে অবস্থান। 22 মার্চ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা। খেলবেন ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচেও। পাঁচ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে একসাথে। অ্যাথলিটদের করতে হবে না আবেদন, জানালেন আমিনুল হক। দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান ঘুরে দাঁড়াবে, তবে ভালো ক্রিকেট খেললে সিরিজ নিশ্চিত করতে পারবে টাইগাররা। এমন মন্তব্যই করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রামে ছিল দুই দলই। কাল দ্বিতীয় ওয়ানডেতে দুপুর 2:15টায় মাঠে নামবে দুই দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়, স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। তাই তো দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রামে ছিল টাইগাররা। হারলেও খুব একটা চিন্তিত নয় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডের আগে তারাও ছিল বিশ্রামে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের এমন বড় জয় প্রত্যাশিত ছিল না বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে নাহিদ রানার দুর্দান্ত বোলিং আশান্বিত করছে সিরিজ জিততে। এতটা প্রত্যাশা অবশ্যই ছিল না। যেই প্ল্যান করে বাংলাদেশ এগোচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের হিসাবে, সেই হিসাবে সিজনের প্রথম ম্যাচটা খুব ভালো কাটলো। ব্যাটিংটাও ভালো হয়েছে, বাট ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই পারফরমেন্সটা ধারাবাহিক থাকে। ওয়ানডেতে পাকিস্তান শক্ত দল, ঘুরে দাঁড়াতে চাইবে দ্বিতীয় ওয়ানডেতে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে 3 ডিপার্টমেন্টে খেলতে হবে ভালো ক্রিকেট। পাকিস্তান খুব ভালো দল, আমি আবার বলছি পাকিস্তান খুব ভালো দল। ওরা অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। বাট আমরাও যে ভালো দল সেটা আমরা জানি, সেটা প্রমাণ করাটা ধারাবাহিকভাবে খুব ইম্পর্টেন্ট। সো আমার গত লাস্ট ম্যাচেতে আমার কাছে আগামীকালকের ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেন আমরা এই পারফরমেন্সটা রিপিট করতে পারি। আরেক সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমও আত্মবিশ্বাসী বাংলাদেশের সিরিজ জয়ের বিষয়ে। আমাদের হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ যেটা বাংলাদেশ ভালোভাবে নিয়েছে, বাট ইন ফিউচার আর 2টা খেলা আছে। আমার মনে হয় এই 2টাও বাংলাদেশের জিতা উচিত। কেন? আপনার ফিউচার ক্যালেন্ডারের জন্য। আপনি জানেন যে আমাদের এখনও আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর দল বা চ্যাম্পিয়ন দল হয়নি। এটা প্রতিটা ম্যাচই আমার জন্য ইম্পর্টেন্ট। একটা ম্যাচ জয়লাভ করেছে, নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করা উচিত। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। টাইগারদের সিরিজ জয়ের মিশন, আর পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। ওয়ানডেতে 2 বছরে দলের সেরা ওপেনার, সর্বোচ্চ রান আর এভারেজ, কিন্তু নিয়মিত সুযোগ মেলে না একাদশে। সৌম্য সরকারকে নিয়ে কোন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ? দলীয় কোন্দল নাকি মন্দ ভাগ্য? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। রূপকথার ওই লাইনটাই কি সৌম্য সরকারের মনের কথা? গেল 2 বছরে ওপেনারদের মাঝে সর্বোচ্চ রান নিয়েও প্রতি সিরিজে থাকেন অজানা এক শঙ্কা সঙ্গী করে। আবার না জানি কবে খেলা হবে। হিসাবটা যদি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই সিরিজ ধরে করা হয়, যা দিয়ে জাতীয় দলে নতুন জীবন পেয়েছিলেন সৌম্য সরকার, এরপর থেকে চলতি পাক সিরিজের প্রথম ম্যাচ অবধি মোট 21টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। দীর্ঘ 2 বছর 3 মাসে দলের ওপেনিং পজিশনে মোট 8 জন ভিন্ন ওপেনার ট্রাই করেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে সবচেয়ে বেশি 15 ইনিংস ব্যাট করেছেন সৌম্য তামিম। এছাড়াও 7-3-2-1 ইনিংসে সুযোগ মিলেছে সাইফ লিটন, শান্ত বিজয়, নাইমদের। এবার আসা যাক কতটা সুযোগের সদ্ব্যবহার করেছেন ওপেনাররা। ম্যাচ রান আর এভারেজ বিবেচনায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে সৌম্য সরকার। 15 ইনিংসে 38 এভারেজে 570 রান করেছেন তিনি। সমান ম্যাচে প্রায় 29 এভারেজে তামিম করেছেন 446। সাইফ, ইমন, বিজয়রা আছেন তালিকার পরের সারিতে।
পারফর্ম করেও কি তবে সুযোগ পান না সৌম্য, নাকি মন্দ তার ভাগ্য? নিউজিল্যান্ডে 169 করার পরের ম্যাচেই ন্যাপিয়ারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। 3 মাস পর চট্টগ্রামের লঙ্কা সিরিজে 68 করার পরের ম্যাচেই হয় হাঁটুর ইনজুরি। আফগানিস্তানের বিপক্ষে ফিরে রানও পান, তবে ক্যারিবীয়দের বিপক্ষে আঙ্গুলে 5টি সেলাই নিতে হয় তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ইনজুরির কারণ দেখিয়ে সৌম্যকে বাদ দেয় নির্বাচক প্যানেল। যদিও দল ঘোষণার সময় চট্টগ্রামে 2টি প্রস্তুতি ম্যাচেও বড় ইনিংস খেলেন সৌম্য। প্রশ্ন ওঠে, সৌম্যের ইনজুরি নিয়ে কি তবে তথ্য লুকিয়েছে নির্বাচক প্যানেল? একজন ক্রিকেটার যখন প্রতি ম্যাচে শঙ্কা নিয়ে থাকে পরের ম্যাচে নামটা থাকবে তো, তখন তা ক্রিকেটারকে পিছিয়ে রাখবে মানসিকভাবে। সেখানেও সুযোগ পেয়েই সিরিজে ঠিকঠাক রান করেছেন সৌম্য, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। শ্রীলঙ্কা আর আফগানিস্তান সিরিজে খেলা না হলেও ঘরের মাঠে উইন্ডিজ সিরিজে ফিরে ঠিকই দেখিয়েছেন নিজের সামর্থ্য। 4-45 আর 91 রানের ইনিংস খেলে সিরিজ জিতিয়েছিলেন বাংলাদেশকে। একেবারে দুয়ারে এসে পড়েছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে যাবার আগে নিজের অবস্থান সম্পর্কে শতভাগ জানাটা যেমন দরকার সৌম্য সরকারের, ঠিক ততটাই দরকার দলের অধিনায়কের। আর অধিনায়ক ভরসা দিতে ব্যর্থ হলে দল যেমন খারাপ করে, প্রভাব পড়ে ড্রেসিং রুমের পরিবেশেও। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। মাঠে যখন একজন বোলার আগুন ঝরাচ্ছেন, প্রতিপক্ষ কুপকাত হচ্ছে তার গতি আর সুইংয়ে, তখন একজন অধিনায়কের কাজ কি? তাকে পূর্ণ সমর্থন দেওয়া, নাকি উইকেটের লোভে নিজেই বল হাতে তুলে নেওয়া? পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগার অধিনায়ক মিরাজের কিছু সিদ্ধান্ত এমনই কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ক্যাপ্টেন মিরাজ কি সত্যিই স্বার্থপর? আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি, আর আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জিতানো যায়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিনই কথাগুলো বলছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে কি 24 ঘন্টা না পেরুতেই নিজের বলা কথাই ভুলে গেলেন টাইগার ওয়ানডে কাপ্তান? স্বার্থপরতা আর মিরাজ। অধিনায়ক হওয়ার পর মিরাজের সাথে স্বার্থপর তকমাটাই যেন সেটে গেছে। বারবার বলেন দলের স্বার্থই সবার আগে, অথচ ম্যাচে যেন ব্যক্তিগত রেকর্ডই সবার আগে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আবারও সেই আলোচনায় ঘুরে ফিরে আসছে। এ ম্যাচে বল হাতে অবিশ্বাস্য ছিলেন নাহিদ রানা। মাত্র 7 ওভার বল করার সুযোগ পেয়েই তুলেছেন 5 উইকেট। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, পাকিস্তানের প্রথম 5 ব্যাটারকেই ফিরিয়েছেন রানা, অথচ এমন ফর্মেট তুঙ্গে থাকা বোলারকেই 22 ওভারের পর আর ডাকলেনই না দলের অধিনায়ক। মিরপুরে 1 দশক পর কোনো বাংলাদেশি পেসার হিসেবে 5 উইকেটের কীর্তি গড়েছেন রানা। সুযোগ পেলে হয়তো উইকেটের সংখ্যা 6-7 এমনকি 8 গিয়েও ঠেকতে পারত। কিন্তু এই পেসার যখন রেকর্ডের দ্বার প্রান্তে, মিরাজ তখন ব্যস্ত ছিলেন নিজের 10 ওভারের কোটা পূর্ণ করতে। পিচ যখন বোলারদের জন্য সহায়ক, ঠিক তখনই মিরাজ নিজেই চলে আসলেন আক্রমণে। 10 ওভার 3-এর কম ইকোনমি, 29 রান দিয়ে 3 উইকেট। খেলার বদলে কেউ যদি কেবলমাত্র স্কোর দেখে থাকেন, এই অলরাউন্ডারের বোলিং পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। অথচ একটু বিশ্লেষণ করলেই চোখে পড়বে, পাকিস্তানের 70 রানেই 6 উইকেট পড়ে যাওয়ার পর নাহিদের মতোই দলের প্রধান 2 অস্ত্র তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানকেও তাদের পুরো স্পেল শেষ করার সুযোগই দেননি মিরাজ। আর মুস্তাফিজ বল করতে পারেননি 5 ওভারও। রিশাদ হোসেন করতে পেরেছেন মোটে 2 ওভার। অথচ এমন পরিস্থিতিতে মাশরাফি কিংবা সাকিবের মতো অধিনায়করা, কিংবা বিশ্বের যে কোনো অধিনায়কই যেখানে উইকেট টেকার বোলারকেই কাজে লাগাতে চাইতেন, সেখানে মিরাজের লক্ষ্য যেন শুধুমাত্রই ব্যক্তিগত পরিসংখ্যান। একজন অধিনায়ক যখন নিজের ব্যক্তিগত প্রাপ্তিকেই বড় করে দেখেন, তখন দলের ভারসাম্য হুমকির মুখে পড়ে। মিরাজের এই স্বার্থপর অধিনায়কত্ব কি নতুন কোনো কৌশলের অংশ, নাকি স্রেফ নিজের আধিপত্য জাহির করা? প্রশ্নটা থেকেই যাচ্ছে, কিন্তু মিরাজ বারবারই শুনিয়ে যাচ্ছেন। ফার্স্ট প্রায়োরিটি টিম যদি ভালো রেজাল্ট করে, এন্ড অফ দ্য ডে আমার পারফরমেন্সও খুবই ইম্পর্টেন্ট। তানজিম মসিম, স্টার নিউজ। আমি আমার রোলটা কতটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাটিং বোলিং দুইটাই আমার।
মিরপুরের সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। পরের ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিতে পারবে তো টাইগাররা? পরিসংখ্যান বলছে সেই সম্ভাবনা উজ্জ্বল। কন্ডিশন, মোমেন্টাম, ইতিহাস সবই কথা বলছে মিরাজ বাহিনীর পক্ষে। তহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। এই মাঠ শুধু একটা ক্রিকেট ভেন্যু নয়, এটি বাংলাদেশের হৃদয় স্পন্দন, বাঙালি জাতির অদম্য আত্মসম্মানের প্রতীক। যখন টাইগাররা মাঠে নামে তখন গ্যালারিতে যেন এক অপ্রতিরোধ্য ঝড় ওঠে। লাল সবুজের পতাকার ঢেউ, হাজারো কণ্ঠের সম্মিলিত গর্জন, আর প্রতিটি বাঙালির রক্তে জেগে ওঠা গর্ব, সব মিলিয়ে মিরপুর হয়ে ওঠে এক অজেয় দুর্গ। এখানে শুধু ম্যাচ জেতা হয় না, এখানে জাতির স্বপ্ন লালন করা হয়, কষ্টের ইতিহাস লেখা হয় এবং বারবার প্রমাণ করা হয় যে বাংলাদেশ কখনো হার মানতে শেখেনি। সেই দুর্গ আবারও জেগে উঠল তার পূর্ণ শক্তিতে। 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে চূর্ণ বিচূর্ণ করে দিল বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তান মাত্র 114 রানেই অল আউট হয়ে গেল। তারপর তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 15 ওভার 1 বলেই লক্ষ্য তাড়া করে 8 উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগাররা। মিরপুরের পরিসংখ্যানও সেই গল্পকে আরও জোরালো করে। বাংলাদেশ এখানে মোট 107টি ওয়ানডে ম্যাচ খেলেছে, জিতেছে 53টি, হেরেছে 51 ম্যাচে। সংখ্যায় প্রায় সমান দেখালেও যখন মোমেন্টাম বাংলাদেশের পক্ষে থাকে তখন এই মাঠের চরিত্র পুরোপুরি বদলে যায়। প্রতিপক্ষের জন্য জয়ের রাস্তা সরু হয়ে আসে। পাকিস্তানের মিরপুরের অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তারা এখানে 17টি ওয়ানডে খেলে জিতেছে 10 ম্যাচে। ঐতিহাসিকভাবে তারা ভালো করেছে ঠিকই, কিন্তু প্রথম ওয়ানডের ধস দেখে এটা স্পষ্ট যে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বোলিং ইউনিটের দাপট আর ব্যাটিংয়ের দৃঢ়তা মিলে মিরপুর এখন টাইগারদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ, সিরিজ জয়ের ইতিহাস বাংলাদেশের পক্ষে খুব স্পষ্ট ভাষায় কথা বলে। বাংলাদেশ এখন পর্যন্ত মোট 36টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে, তার মধ্যে 31টিতেই প্রথম ম্যাচে জয়ের পর পুরোপুরি সিরিজ জিতে নিয়েছে। অর্থাৎ প্রথম ওয়ানডে জিতলে সিরিজ জয়ের সম্ভাবনা প্রায় 86%। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই সিরিজকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এবারের পুরো সিরিজটাই অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মিরপুর হোম অফ ক্রিকেটে। আর টাইগাররা এখন পর্যন্ত ঠিক এমন দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে মোট 13টি, যেখানে প্রতিটি ম্যাচই হয়েছে একমাত্র মিরপুরে। তার মধ্যে জয়ের সংখ্যা 9টি, মাত্র 4টিতে হেরেছে তারা। অর্থাৎ মিরপুরের একক ভেন্যুতে খেলা সিরিজে বাংলাদেশের জয়ের হার প্রায় 69%। আর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও এই মাঠেই তাদের ধবল ধোলাই করেছিল টাইগাররা। এই পরিসংখ্যান বলছে মিরপুরের দুর্গে টাইগাররা যখন একবার মোমেন্টাম পায় তখন তাদের থামানো খুব কঠিন। সব মিলিয়ে বলাই যায় বাংলাদেশের এই সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচ জিতেই আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপে গিয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি ম্যাচগুলোতে জিততে বা হারলে র্যাঙ্কিংয়ের অবস্থান কোথায় যাবে বাংলাদেশের, জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের 9 নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তাই পাকিস্তান সিরিজ বাংলাদেশের জন্য বড় সুযোগ র্যাঙ্কিং এগিয়ে নেওয়ার জন্য। সিরিজ শুরুর আগে পাকিস্তানের ওডিআই র্যাঙ্কিং ছিল 4, বাংলাদেশের 10। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পেলে রেটিং পয়েন্টও বেশি বেড়ে যায়। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 8 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে টাইগারদের রেটিং 76 থেকে বেড়ে হয়েছে 78। এক জয়ে ওয়েস্ট ইন্ডিজের 77 পয়েন্ট পেছনে ফেলে 9 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের বাকি 2 ম্যাচ জিতে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে পাকিস্তানকে, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 81। যদি 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় তাহলে পয়েন্ট হবে 79। এই পয়েন্ট থাকলেও 9 নম্বরেই থাকবে বাংলাদেশ। তবে যদি সিরিজের বাকি 2 ম্যাচ হেরে যায় টাইগাররা, তাহলে পয়েন্ট কমে হবে 77। 2-1 ব্যবধানে সিরিজ হারলে তালিকায় আবারও 10 নম্বরে ফিরে যাবে মেহেদী মিরাজের দল। বিশ্বকাপ শুরুর এখনও প্রায় 1.5 বছর বাকি। এর মাঝে অনেকগুলো ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই বিশ্বকাপে জায়গা পাওয়া না পাওয়ার নিশ্চয়তা এই সিরিজ থেকেই দেওয়া সম্ভব নয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ উপলক্ষে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 16ই মার্চ থেকে ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে লাল সবুজরা। 2 ম্যাচেই অংশ নেবেন হামজা চৌধুরী। দীর্ঘদিন পর বাফুফে ভবনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। অস্ট্রেলিয়ার পাট চুকিয়ে যেখানে চেয়ারম্যানের আসনে বাফুফের সভাপতি তাভিদ আওয়াল। বৈঠকের একমাত্র এজেন্ডা জাতীয় দলের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তবে সেখানে উপস্থিত ছিলেন না জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ার কাবরেরা। বৈঠক থেকে সিদ্ধান্ত আসে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচের আগে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে 16 মার্চ। প্রাথমিকভাবে 30 জন ফুটবলারকে নিয়ে শুরু হবে হামজা জামালদের ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে সমিত তারিকরা। যেহেতু আমরা ভিয়েতনামের সাথে একটা ফিফার টায়ার ম্যাচ পেয়েছি, আমরা চাচ্ছি যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাতে সিঙ্গাপুরে যেতে পারি। আমরা প্র্যাকটিসটা বসুন্ধরায় করবো এবং বসুন্ধরার সাথে আমাদের মোটামুটি একটা আলাপ আলোচনা হয়েছে। আমরা সব কিছু বসুন্ধরাতেই করব। দলের সঙ্গে ধাপে ধাপে যোগ দেবেন প্রবাসী ফুটবলাররাও। 14 মার্চ ঢাকায় পৌঁছাবেন জায়ান আহমেদ। 21 মার্চ ক্লাব ফুটবলে লেস্টার সিটির ম্যাচ সেরে 22 মার্চ ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হামজা এখন সম্পূর্ণ সুস্থ এবং আগামী আমরা যে ভিয়েতনামে যাচ্ছি, ভিয়েতনামেই হামজা আমাদের সাথে জয়েন করবে এবং ভিয়েতনামে জয়েন করে ভিয়েতনামের থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে। যদিও ক্যাম্প শুরু হবে 30 জন ফুটবলার নিয়ে, তবে সফরের জন্য শেষ পর্যন্ত নেওয়া হবে 23 জন খেলোয়াড়। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে 27 মার্চ আর 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটা খেলবে লাল সবুজরা। পরদিনই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে এখন প্রস্তুতিতে মনোযোগী হতে চায় বাংলাদেশ দল। লক্ষ্য ভালো পারফরমেন্সে ইতিবাচক ফুটবল দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বটা শেষ করা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে 3-0 গোলে জিতেছে লস ব্লাঙ্কোরা। লেভারকুসেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল। চেলসিকে 5-2 গোলে হারিয়েছে পিএসজি। আর স্পোর্টিংয়ের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে গ্লিম্ট। ম্যাচের 20 মিনিটে থিবো কর্তোয়ার থেকে বাড়ানো লম্বা পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষক দোন্নারুমাকে ফাঁকি দিয়ে ফেদে ভালভার্দের দুর্দান্ত ফিনিশিং। এর 7 মিনিট পর ভিনিসিয়াস জুনিয়রের ডিফেন্স চেরা থ্রু। বক্সে পেয়ে আবারও জালে ঢেউ তুললেন ভালভার্দে। জোড়া গোল করেই ক্ষান্ত হলেন না উরুগুয়েন মিডফিল্ডার। প্রথমার্ধেই চোখের পলকে ছুটে গিয়ে আরও একটি দুর্দান্ত গোল করে পূরণ করলেন হ্যাটট্রিক। সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করে 80,000-এর বেশি দর্শকের গর্জন। ম্যান সিটিকে ইচ্ছে মতো কাঁদালো রিয়াল মাদ্রিদ। ভালভার্দের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে জয় পেয়েছে 3-0 গোলে। ব্যবধান আরও বাড়াতে পারত। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, তবে সেই পেনাল্টি জাল পর্যন্ত পৌঁছাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ব্যবধান কমানোর চেষ্টার কমতি রাখেনি পেপ গুয়ার্দিওলার দল, তবে কর্তোয়ার হাত ফাঁকি দিতে পারেনি ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে রাতের অপর ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল। গোল উৎসব হয়েছে চেলসি ও পিএসজির ম্যাচে। চেলসিকে 5-2 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্পোর্টিংয়ের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে বোদো গ্লিম্ট। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।